নমস্কার। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা। ক্লাস 10 থেকে আমাদের ত্রিকোণমিতি শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তা ত্রিকোণমিতির কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। এখানে বেশ কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব আর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে ক্লাস 10-এ। ত্রিকোণমিতির অনুপাত ও তার প্রাথমিক ধারণা। ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা জিনিস ফার্স্টেই বলতে হবে যে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হতে হবে। একটা 90 ডিগ্রি সমকোণ থাকবে, বা এরকম একটা ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি হবে না। তো সমকোণী ত্রিভুজে কি কি থাকে? লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ থাকে। লম্ব, ভূমি, অতিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র জানতাম যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা এখানে আমরা যেগুলো শিখবো সেগুলো লম্ব, ভূমি, অতিভুজ নিয়েই শিখবো। তো এই যে লম্ব, ভূমি, অতিভুজ, এদের রেশিও মানে অনুপাত করা যায়। দুটো দুটো করে অনুপাত যদি নিই আমরা, তাহলে কতগুলো আমরা পেয়ার পেতে পারি, মানে কতগুলো এরকম অনুপাত পেতে পারি না। দুটো করে যদি নিই তিনটে থেকে, তাহলে 6খানা আইটেম পেতে পারি, মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, এরকম করে আমরা টোটাল 6খানা আইটেম পেতে পারি। এই 6খানা আইটেম মানে অনুপাতকেই আমরা নাম দেব সাইন থিটা, কস থিটা, এরকম করে নাম দেওয়া হবে। এবং সেই নামে আমরা অনুপাতগুলো লম্ব, ভূমি এইভাবে না বলে সেই অনুপাতগুলোর নামে আমরা ডাকবো। তাহলে ত্রিকোণমিতি এটা কেন? এটা একটা জিনিস আমরা জানতাম, সেটা হচ্ছে রাধানাথ সিকদার হচ্ছে মানে পাহাড়ে না উঠেই, এভারেস্টে না উঠেই এভারেস্টের উচ্চতা মেপেছিলেন বলে যেটা জানা যায়। সেটা অ্যাকচুয়ালি কিন্তু ত্রিকোণমিতির জন্যই। ত্রিকোণমিতির এইখানে ব্যবহারিক প্রয়োগটা অনেক বেশি এই উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রে। এবং অ্যাঙ্গেল, মানে আমাদের এখানে আরেকটা জিনিস হচ্ছে যে পিথাগোরাস তো শুধুমাত্র অতিভুজ, লম্ব আর ভূমি এই তিনটে জিনিস যদি জানা থাকে তবেই আমরা এই অঙ্কগুলো করতে পারতাম। কিন্তু অনেক ক্ষেত্রে এখানে তিনটের মধ্যে দুটো দেওয়া থাকতো, একটা বার করতাম। কিন্তু এখানে আমাদের একটা লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে একটা যে কোনো দেওয়া থাকবে বা জানতে পারলেই, আর সেখানে অ্যাঙ্গেল, একটা কোণ যদি জানা যায়, সেখান থেকে আমরা বাকিগুলো বার করতে পারি। তা এখানে কোণ, যেমন আমরা এখানে একটা ত্রিভুজ ভেবেছি এ বি সি, একটা ত্রিভুজ যার এ বিটা হচ্ছে লম্ব আর ভূমিটা হচ্ছে বিসি আর এসি হচ্ছে অতিভুজ। এই যে ত্রিভুজটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি হচ্ছে সমকোণ এবং থিটা হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, এসি কোণটাকে থিটা ধরেছি। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখার দরকার, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভূমি মানে সবসময় যে নিচে থাকবে সেটা ভূমি আর বাকি ওপরেরটা লম্ব, এরকম নয়। ভূমি কখনো কখনো কিন্তু ওপরেরটাও ভূমি হতে পারে। হ্যাঁ, হতে পারে। তা আমরা কি করে তাহলে বুঝবো? অতিভুজ তো চেনার খুব সহজ উপায়, সেটা হচ্ছে সমকোণের বিপরীতেই অতিভুজ থাকবে, যেটা 90 ডিগ্রি তার বিপরীতেই থাকবে অতিভুজ। কিন্তু কোনটা লম্ব কোনটা ভূমি জানার জন্য আমরা যে অ্যাঙ্গেলটা সাইন থিটা বা কস থিটা বার করব, যেটা থিটা হবে সেই থিটার অপোজিটে থাকবে লম্ব। এটা সবসময় মাথায় নিয়ে রাখা ভালো। লম্ব হবে সেটা যে কোণ, মানে কোণ ছাড়া তো আমরা অনুপাত বার করব না। তা যে কোণ নিয়ে আমাদের অনুপাত বার করতে হবে সেই কোণের বিপরীতে যে বাহুটা সেটাই হবে লম্ব, আর তার বাকি রইল আর একটা বাহু, সেটা হবে ভূমি। তো এইভাবে লম্ব, ভূমি, অতিভুজ আগে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এবার অনেকগুলো ফর্মুলা আমাদের ত্রিকোণমিতিতে আছে, আমরা এগুলো কতগুলো টাইপে ভাগ করেছি যাতে না গোলায়, এবং কোন ফর্মুলা থেকে কিভাবে অঙ্ক আসে আমরা এক এক করে আসবো। প্রথমে একদম বেসিক যে ফর্মুলাগুলো, সেটা হচ্ছে আমাদের এই সাইন থিটা কস থিটার বেসিক ফর্মুলাগুলো মনে রাখতে হবে। যেমন হচ্ছে সাইন থিটা হচ্ছে ওই যে বললাম যে দুটো দুটো করে আমরা হচ্ছে অনুপাত নেব, সেই অনুপাতগুলো কি নাম সেটা আমাদের মনে রাখতে হবে। যেমন লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা সাইন থিটা বলবো। আর হচ্ছে ভূমি বাই অতিভুজটাকে কস থিটা বলবো, লম্ব বাই ভূমিকে ট্যান থিটা বলবো। আর অতিভুজ বাই, মানে সাইনের পুরো উল্টোটা, সাইনে যেখানে লম্ব বাই অতিভুজ হয়েছিল, অতিভুজ বাই ভূমি হলে সেটাকে আমরা কোসেক থিটা বলবো। অতিভুজ বাই লম্ব হলে আমরা কোসেক থিটা বলবো। অতিভুজ বাই ভূমি হলে আমরা সেক থিটা বলবো। ও ভূমি বাই লম্ব হলে কট থিটা বলবো। এইভাবে আমরা এগুলো দেখাতে পেরেছি। তার মানে কোসেক হচ্ছে সাইনের উল্টো, রেসিপ্রোকাল বা অনন্যক বলে। আর কসের অনন্যক হচ্ছে সেক, আর ট্যানের উল্টো হচ্ছে কট।
আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে বলতে পারি, যদি আমরা এই সাইন থিটা কস থিটাকে ভাগ করি তাহলে দেখবো নিচের অতিভুজ হর দুটো কেটে গিয়ে লম্ব বাই ভূমি পড়ে যাচ্ছে, তার মানে ট্যান থিটা চলে আসছে, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন বাই কস, এরকম একটা সূত্র হচ্ছে। আর একটা হচ্ছে উল্টো, যে ট্যান থিটা তো কটের উল্টো, তাহলে ট্যান থিটা যদি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা। আরেকটা জিনিস, এখানে কট থিটা ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা লিখছি আমরা, এ মানে কিন্তু এমনও যে ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই কট থিটা, মানে কটের উল্টো ট্যান আবার ট্যানের উল্টো কট। এই বেসিকটা খুব ভালো করে মোটামুটি বুঝে নিতে হবে। এরপরে আসছি আমরা হচ্ছে টাইপ 2 এর কিছু ফর্মুলা, সেটা হচ্ছে স্কোয়ারের ফর্মুলা হিসেবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বলার আছে, এই যে সাইন থিটা কস থিটা, এই যে নামগুলো অ্যাকচুয়ালি এরকম নাম না, নামগুলো হচ্ছে এরকম যে সাইন SINE, হ্যাঁ, বা কোসাইন, ট্যানজেন্ট, কোসেক্যান্ট, সেক্যান্ট, কোট্যানজেন্ট। কখনো কখনো আমাদের এরকম ফুল ফর্ম নামেও থাকতে পারে, বা এটাকে আমরা সংক্ষেপে 3টে করে শুধুমাত্র লেটার নিয়ে বলবো, যে সাইন হচ্ছে SIN, সাইন, কস, ট্যান, কোসেক। এক্ষেত্রে 3টে নয়, কারণ এখানে 3টে নিলে সেই কস হয়ে যাবে, সেই জন্য আমাদের এখানে কোসেক বলতে হচ্ছে। আর এটা ক্ষেত্রে সেক, সেক্যান্ডকে সেক বলবো, কোট্যানজেন্টকে কট বলবো। এই পুরো নামগুলো জেনে রাখা ভালো, তবে মনে রাখা খুব কঠিন নয়, কারণ এই শর্ট ফর্ম থেকেই বোঝা যাচ্ছে। কারণ অনেক সময় ফুল ফর্মে বললো যে এই কোনটার কোট্যানজেন্ট বার করো, তার মানে কি বার করতে বলছে, কট বার করতে বলছে। যাই হোক, আমরা এবার আসি আবার ফর্মুলাতে, সেটা হচ্ছে স্কোয়ারের যে ফর্মুলাগুলো বলছিলাম, যে স্কোয়ারের ফর্মুলা বলতে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা একটা যে কোনো, এটা জাস্ট এটা যেমন মনে রাখতে বললাম, এটাও তাই মনে রাখতে হবে আমাদের। এর ক্ষেত্রে একটা প্রমাণটা দেখাচ্ছি এটা কি করে হলো, সেটা হলো এই বেসিক ফর্মুলাকে দিয়েই আমাদের এটা দেখাতে পারি। 2 নম্বর যেটা রয়েছে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়ালস টু 1 আমরা প্রুফ করব। সেকের জায়গায় আমরা লিখবো হচ্ছে অতিভুজ আর হচ্ছে বাইভূমি, কারণ আমরা সেক দেখেছি অতিভুজ বাই ভূমি, তাহলে এটাই বসালাম, ট্যানের জায়গায় লম্ব বাই ভূমি বসালাম। আচ্ছা, সেক স্কোয়ার থিটা মানে কিন্তু এটা সেক থিটার হোল স্কোয়ার, হ্যাঁ, সেক থিটা মানে হচ্ছে সেক থিটার হোল স্কোয়ার, মানে সেক থিটা যেহেতু ভূমি অতিভুজ বাই ভূমি হচ্ছিল, তার হোল স্কোয়ার হলে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, ওখান থেকে আমরা এটা লসাগু করে এটা ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, কারণ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার হচ্ছে, কারণ এটা পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি, ওখান থেকে আমরা 1 বার করছি। এরকম করে প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে পারি। তো এখানে আরো কতগুলো কথা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এই যে সাইন থিটা, এখানে থিটার যে কোনো একটা মান থাকবে, মানে অ্যাঙ্গেলগুলোর মান থাকবে, যে সাইন 30 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এরকম কিছু মান আমাদের মানে থিটার জায়গায় কোনো অ্যাঙ্গেল থাকবে, কিন্তু এর মানে এ নয় যে থিটাটা ওর সাথে গুণ আছে। সাইন কস এগুলো একটা ফাংশনের মতো, যেমন আমরা এ ফাংশন পড়েছি ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালার ওখানে, যে fx বলে একটা x এর ফাংশন দেওয়া থাকতো, ঠিক সেই রকমই এই ওখানে তো f এর সাথে x টা গুণ নয়, ব্র্যাকেটের মধ্যে আমরা রাখতাম, এখানে আমরা ব্র্যাকেটে রাখি না, এখানে আমরা পাশাপাশি রাখি, তবে এখানে সাইন থিটা একটা আলাদা ভ্যালু বেরোবে বা ভ্যালু থাকবে, ভ্যালু দেওয়া থাকতে পারে বা কখনো কখনো বার করতে হয়, এরকম কিছু ব্যাপার থাকবে। মোট কথা এখানে কিন্তু সাইনের সাথে থিটাটা কখনো গুণ হিসেবে নেই। এটা বলার কারণ হচ্ছে, কোনো ক্ষেত্রে যদি দেখি যে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, ওখানে আমি থিটা থিটা কেটে দিলাম, দুদিকে ভাগ করছি, এরকম করা যায় না। সাইনের সাথে সবসময় একটা অ্যাঙ্গেল রাখতেই হবে, সাইন একা থাকবে না, কোনো অ্যাঙ্গেল ছাড়া কখনো সাইন একা থাকবে না। এগুলো মোটামুটি বুঝে রাখা ভালো। এবার আমরা আস্তে আস্তে আরো কিছুর দিকে যাই, সেটা হচ্ছে টাইপ 3 এর ফর্মুলা। টাইপ 3 এর ফর্মুলা হচ্ছে, এই যে বললাম যে সাইনের পাশে একটা অ্যাঙ্গেল থাকবে, সেই অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের হয় বার করতে হবে বা মনে রাখতে হবে। তা সেটা নিয়ে আমরা দেখি যে এখানে সব অ্যাঙ্গেলের মান আমাদের পাওয়া যাবে না, কিছু কিছু অ্যাঙ্গেল আছে, যেমন 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি, এইগুলো আমাদের মনে রাখতে হবে। মানে সাইন 0 কত, সাইন 30 কত, এই পুরো টেবিলটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু মনে রাখার একটা সহজ উপায় আছে, মানে টেবিলটা আমরা বার করে ফেলতে পারি, অঙ্ক করতে করতে অনেকটা মনে থেকে যাবে প্র্যাকটিস করতে করতে। এছাড়া আমরা যদি পুরো টেবিলটা ভুলে গেছি, আমরা নতুন করে বার করে ফেলতে পারি। কিভাবে দেখাচ্ছি, প্রথমত আগে অ্যাঙ্গেলগুলো পরপর লিখতে হবে ছোট থেকে বড় হিসেবে। 0, 30, 45, 60, 90, এই অ্যাঙ্গেলই, এই 5টা অ্যাঙ্গেলে আমরা একমাত্র বার করতে পারি, 0, 30, 45, 60, 90। এবার আমরা এর তলাতে 0, 1, 2, 3, 4 করে পরপর লিখে দেবো, 0, 1, 2, 3, 4 দিয়ে 4 দিয়ে ডিভাইড করব সবাইকে, তাহলে 0/4, 1/4, 2/4, 3/4
আর 4/4। এবার প্রত্যেককে আমরা রুট করে দেবো, এই যেটা বেরিয়েছিল সেটাকে যদি প্রত্যেকটা রুট করে তার অ্যান্সারগুলো লিখি, সেটাই হবে সাইনের ভ্যালু। মানে 0/4 মানে 0, তার রুট করলে 0, 1/4 তার রুট করলে 1/2, 2/4 মানে এটা 1/2, তার আবার রুট করলে 1/√2 আসছে। এখানে √3 ওপরে থাকবে আর নিচে তার রুট হচ্ছে, তাই 2, √3/2 হচ্ছে সাইন 60 ভ্যালু। আর হচ্ছে এখানে 4/4 1, তার √1 মানে 1, তার মানে সাইন 90 হচ্ছে 1। কসের ক্ষেত্রে আমাদের কিন্তু আর এইভাবে না করলেও চলবে, এইভাবে পুরো উল্টোটা হচ্ছে সাইনের। মানে সাইনেরটা আমরা আগে মনে রাখবো বা লিখে নেবো এইভাবে যেভাবে করলাম, যে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 হচ্ছে 1। এবার এটাকে উল্টো দিয়ে লিখবো হচ্ছে কসের ক্ষেত্রে, মানে সাইন 0 হবে 1, সাইন 30 হবে √3/2, মানে যেটা এখান থেকে লিখেছিলাম সেটা এবার এই উল্টো দিক দিয়ে এখান থেকে লিখবো কসের ক্ষেত্রে উল্টো। তাহলে সাইন 30 হচ্ছে √3/2, সাইন 45টা একই হচ্ছে দুজনের 1/√2, আর হচ্ছে সাইন 60 হচ্ছে 1/2, আর সাইন 90 হচ্ছে 0, পুরো উল্টো হচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, এখানে আমাদের টেবিলে দেখলাম π/6, এই পাই জিনিসটা কি? পাই আমরা তো 22/7 জানতাম, কিন্তু ত্রিকোণমিতিতে পাই 22/7 নয়, ওখানে মেনসুরেশনে বা পরিমিতিতে 22/7 ছিল, কিন্তু এখানে যেখানে পাই দেখবো সেখানে পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে কোণের ধারণা, সেটা এখন মানে করাচ্ছি না বা এখানে করাচ্ছি না, সেটা আমরা পরে দেখবো। তবে এটা ওই কোণের ধারণার থেকে জাস্ট এইটুকুই মনে রাখতে হবে যে এখানে যেখানে পাই দেখবো সেখানে পাইয়ের জায়গায় 180 ডিগ্রি বসাবো। পাইটাকে বলে হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে অ্যাঙ্গেল, ওটাও একটা অ্যাঙ্গেলের কিন্তু অন্য এককে বা অন্য পদ্ধতিতে, আর ডিগ্রিটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি যেটা আমরা জেনারেলি করি। তাহলে পাই থেকে বা রেডিয়ান থেকে আমাদের ডিগ্রিতে যাওয়ার উপায়টা হচ্ছে পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা আমরা এখানে বসিয়ে দিলেই দেখবো যে এই অ্যাঙ্গেলগুলো পেয়ে যাচ্ছে। তা এইভাবে আমরা সাইন কস তো বার করলাম, এই দুটো কিভাবে বার করলাম দেখালাম। এবার ট্যান কি করে বার করব? ট্যান হচ্ছে সাইন বাই কস বলেছিলাম, তাহলে এই দুটোকে ডিভাইড করে দেবো। 0/1 ইজ 0, 1/2 আর √3/2, 2 কেটে গিয়ে কি করে থাকবে 1/√3, আর এখানে দুটো ইকুয়াল হচ্ছে মানে এই দুটো ডিভাইড করলে 1 পড়ে থাকছে, এই দুটো ডিভাইড করলে কি 2 কেটে গিয়ে √3/1 মানে √3 পড়ে থাকছে। আর 1/0 ইজ অসংজ্ঞাত, 1/0 মানে 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, হরে কখনো শূন্য থাকবে না, তাই জন্য এটা অসংজ্ঞাত হচ্ছে, এখানে মান পাওয়া যাবে না। আচ্ছা, কোসেক আমরা কি করে পাবো? কোসেক পাবো হচ্ছে সাইন থেকে পাবো। সাইনে বলা হয়েছিল যে কোসেক হচ্ছে 1/sin, মানে সাইনকে উল্টে দিতে হবে, রেসিপ্রোকাল করতে হবে, অনন্য করতে হবে, তাহলে মানে 1/0 তো অসংজ্ঞাত হয়, তাহলে কোসেক 0 হচ্ছে ওই জন্য অসংজ্ঞাত। তারপরে সাইন 30তে এসেছিল 1/2, এটাকে উল্টে দিলে কি হবে 2/1, দ্যাট ইজ 2, তাহলে কোসেক 30 হচ্ছে 2। 1/√2কে উল্টালে √2/1 মানে কোসেক 45 হচ্ছে √2, কোসেক 60 হচ্ছে এটা √3/2 এর উল্টো 2/√3, আর কোসেক 90 1 এর উল্টো করলেও 1ই থাকছে, তাহলে 1। এইভাবে আমরা কোসেক পেয়েছি। একইভাবে এইভাবে আমরা কোসেক পেলাম। এবার সেক পাবো হচ্ছে কসকে উল্টে, কট পাবো হচ্ছে ট্যানকে উল্টে। এইটা মোটামুটি মনে রাখতে হবে, বুঝে বুঝে করে নিতে হবে। যত অঙ্ক প্র্যাকটিস করবো এটা দিয়ে ভীষণ সোজা অঙ্ক হয়, জাস্ট মান বসালে আমাদের অঙ্ক হয়ে যায়। আর একটা টাইপ 4 পড়ে আছে, সেটা হচ্ছে পূরক কোণের সূত্র কিছু। এখানে পূরক কোণ বলতে আমরা কি পড়েছিলাম, যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে একটা কোণকে আর একটা কোণের পূরক কোণ বলে। তাই এখানেও হচ্ছে তার মানে একটা কোণ, এখানে যদি ABC একটা ত্রিভুজ দেখছি, যে সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা কোণ আমাদের থিটার বলে দেওয়া আছে, তাহলে বাকি কোণটা কি হবে? এটা যদি 90 হয়ে যায় তার টোটাল তো 180 হতে হবে, তাহলে এই দুটো মিলে 90, তার মানে এইটা তো 90 অলরেডি চলে গেছে, তাহলে এই এ কোণটা সি কোণটা মিলে হবে 90 ডিগ্রি, তার মানে এই দুটো পরস্পরের পূরক কোণ হচ্ছে, একটা থিটা হলে আরেকটা হবে 90 - থিটা। এবার আমরা দেখছি কি, যে এখানে সাইন 90 - থিটা হবে cos থিটা। এটা হচ্ছে পূরক কোণের ফর্মুলা, যে সাইন 90 - থিটা ইকুয়ালস টু cos থিটা। কোসেক 90 - থিটা হলে সেখানে সেক 90 - থিটা হলে কোসেক থিটা, ট্যান 90 - থিটা হলে কট থিটা। একইভাবে উল্টোটাও তাই, সাইনের ক্ষেত্রে কস আসে, কস হলে সাইন আসবে, সেক থাকলে কোসেক, কোসেক সেক,
ট্যান কট কট ট্যান। আচ্ছা এগুলো এলো কি করে আমরা একটু দেখাই, একটা প্রুফ দেখাচ্ছি, সেটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা কি করে আসছে। আমরা এখানেই দেখালাম যে একটা কোণ যদি থিটা হয় তাহলে অপর কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। আচ্ছা আমরা সাইন 90 মাইনাস থিটা বার করবো, সাইন 90 মাইনাস থিটা, তো সাইনে কি হয় লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এখানে লম্ব কোণটা হবে, আমি বলেছিলাম 90 মাইনাস থিটা যেহেতু অ্যাঙ্গেলে রয়েছে, অ্যাঙ্গেল আমাদের 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা লম্ব কোণটা না, অ্যাঙ্গেল যেটা দেয়া হচ্ছে তার বিপরীতে যে বাহুটা সেটা হবে লম্ব, তাহলে এটা 90 মাইনাস থিটা, এর বিপরীতে কোন বাহুটা আছে বিসি, তাহলে বিসি হচ্ছে এর ক্ষেত্রে লম্ব, এর ক্ষেত্রে মানে যখন 90 মাইনাস থিটা হচ্ছে তখন লম্ব হচ্ছে বিসি, অতিভুজ তো একটাই এসি থাকবে, তাহলে বিসি বাই এসিটা হচ্ছে 90 সাইন 90 মাইনাস থিটার ভ্যালু। আচ্ছা cos 90 cos থিটা তাহলে কি পাচ্ছিলাম, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই যখন থিটাটাকে আমরা ধরছি তখন তার বিপরীতে কে আছে লম্ব এবি, তাহলে ভূমিকে বিসি, তাহলে এই যখন থিটা নিয়ে কাজ করব তখন ভূমি হচ্ছে বিসি, যখন 90 মাইনাস থিটা করছিলাম তখন লম্ব হচ্ছিল বিসি, যখন থিটা করছি তখন হচ্ছে বিসি হচ্ছে ভূমি, তাহলে ওই ভূমি বাই অতিভুজ করলে cos থিটা, তার মানে দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা বিসি বাই এসি, এটাও বিসি বাই এসি, মানে sin 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা। ওই যে বললাম যে ভূমি সবসময় একই থাকবে তা না, অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয় তাহলে ভূমি বা লম্বটা চেঞ্জ হবে, অতিভুজটা একই থাকতে পারে, মানে অতিভুজ তো একই থাকবেই, লম্বভূমি চেঞ্জ হবে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, তাহলে যখন 90 মাইনাস থিটা করছি তখন যেটা লম্ব থিটা ধরলে সেটা ভূমি হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এই চারটে পার্টের ফর্মুলা হয়ে গেল, এই চারটে টাইপের ফর্মুলা দিয়ে আমাদের ক্লাস 10 অবধি তো সমস্ত অঙ্কই হবে। এগুলো বেসিক কতগুলো ফর্মুলা, এগুলো মনে রাখতে হবে, যেমন আমরা এখানে কিছু আছে ট্রিক্স আছে যেগুলো মনে রাখার পক্ষে ভালো, সেটা হচ্ছে সমুদ্রে লবণ অনেক, এখান থেকে আমরা মনে রাখতে পারবো সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, সমুদ্রে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। লোকে এমনি মনে রাখলে খুবই ভালো হয়, এরকম ট্রিক্স যাতে অনেকবার মনে রাখার চেষ্টা করে যারা পারেনি তাদের ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারে, তো আমাদের মনে রাখতে হবে, এটা হলো আসল কথা। এবার হচ্ছে টাইপ 2 এর ফর্মুলার ক্ষেত্রে এরকম যে স্কোয়ারের ফর্মুলা এইভাবে মনে রাখা হবে যে এটা স্কোয়ারের ফর্মুলা, ওটা পুরক কোণের ফর্মুলা, কোনগুলো ডিগ্রির ফর্মুলা, মোট 4টে টাইপের ফর্মুলা, একটা হচ্ছে বেসিক ফর্মুলা লম্ব ভূমি এইসব দিয়ে, স্কোয়ারের ফর্মুলা যে এখানে এটা কখন কোনটা অ্যাপ্লিকেবল সেটা আমরা খুব সহজে বুঝবো, স্কোয়ার থাকলে আমরা এটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, ডিগ্রি থাকলে 30 ডিগ্রি 45 ডিগ্রি তো একদম চোখ বন্ধ করে এদের জাস্ট মান বসাবো হয়ে যাবে, পুরক কোণের ক্ষেত্রেও আমরা দেখব যে কিভাবে অঙ্ক হচ্ছে, আমরা এক এক করে যাব। স্কোয়ারের যেটা আছে সেক্ষেত্রে এসি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এসি, হ্যাঁ এসটি সেক স্কোয়ার ট্যান স্কোয়ার, সিসি এসি এসটি সিসি, এইভাবে মনে রাখা যেতে পারে। এরপরে আমরা আসছি কিছু অঙ্কের ক্ষেত্রে, যেমন এইখানে হচ্ছে আরেকটা জিনিস আমরা মনে রাখতে হবে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যে সমকোণ থাকতে হবে, আর যে কোণটার সাইন বা কস এগুলো বার করব তার বিপরীতে লম্ব, বিপরীত যে বাহুটা সেটা হবে লম্ব, এটা বারবার বলছি, এটা মাথায় রাখলে অঙ্ক অনেক সোজা হবে। আচ্ছা সমকোণী ত্রিভুজ এবিসি বলেছে, যার অতিভুজটা হচ্ছে 10, ভূমি হচ্ছে 8 আর লম্ব বলে দেওয়া আছে, এ সাইন আর ট্যান বার করতে বলেছে। এবিসি কোণের এবিসি এর সাইন, এবিসি হচ্ছে এই কোণটা, এর সাইন, ও ভেরি সরি, এটা এই ত্রিভুজ না, সরি এটা 2 নম্বরটা ত্রিভুজ, এই ত্রিভুজটা নিজেরা আঁকবে যে এবিসি একটা কোণ, যেখানে এবিসি একটা ত্রিভুজ যার হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা এবি, তার মানে এ বি হচ্ছে যদি অতিভুজ হয় তাহলে এসিবি কোণটা হচ্ছে সমকোণ, কারণ সমকোণের বিপরীতে অতিভুজ হয়। এটা আগে নিজেরা ছবি এঁকে নিয়ে তারপর সাইন মানে লম্ব বাই অতিভুজ এরকম করে আমরা জাস্ট মানগুলো বসাবো। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে ওরা ছবি এঁকে দিয়েছে, এখানে এবি বলে দিয়েছে আর বিসি বলে দিয়েছে, এসি বলেনি, তবে আমরা বার করতে পারবো পিথাগোরাস দিয়ে, তার মানে ভূমি লম্ব সমস্ত কিছু বেরিয়ে যাবে, দিয়ে সাইনে ট্যানে এগুলো বার করতে বলেছে, আমরা সেই যে সূত্র দিয়ে বসিয়ে করে ফেলবো। এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সি কোণটা বলে দিয়েছে, বিসি এবি বলেছে, এই একইভাবে আমরা করব। এখানে খেয়াল রাখতে হবে সাইন এ আবার সাইন বি এগুলো বার করতে বলছে, যে কোণটা বার করতে বলছে সেই কোণের বিপরীতে যে বাহুটা রয়েছে সেই বাহুটাকে লম্ব ধরে কাজ হবে, এটা মাথায় রাখতে হবে যে সাইন এর ক্ষেত্রে যেটা লম্ব হবে সাইন বি এর ক্ষেত্রে সেটা লম্ব হবে না, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে সাইন এর ক্ষেত্রে যেটাকে আমরা লম্ব করছি সাইন বি এর ক্ষেত্রে কিন্তু সেটা লম্ব হবে না,
হ্যাঁ, সেটা খেয়াল রাখতে হবে ছবি অনুযায়ী। যে কোনটা নিচ্ছি তার বিপরীতে লম্ব থাকবে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসছি আমরা, সেটা হচ্ছে তার আগে আমরা কিছু কনভার্সন দেখে নিই। কনভার্সন বলতে আমাদের কিছু অঙ্ক থাকে কনভার্সনের, মানে এই কোসেক থিটাকে কট থিটার আকারে প্রকাশ করো। হ্যাঁ, মানে কোসেক ইকুয়ালস টু কট দিয়ে শুধু থাকবে, অন্য কিছু থাকবে না। তাই এটা কিভাবে আমাদের, তার মানে দেখতে হবে যাকে যে আকারে প্রকাশ করতে বলছে সেই দুজনের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা বা সূত্র আছে কিনা। কোসেক আর কট, হ্যাঁ, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1 সূত্র আছে, তাহলে সেখান থেকেই আমরা এটা বার করছি যে কোসেক স্কোয়ার ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা প্লাস 1। ওখান থেকে আমরা পাচ্ছি কোসেক থিটা ইকুয়ালস টু রুট ওভার কট স্কোয়ার প্লাস 1। বাস হয়ে গেল, এটাকে কোসেকটাকে এর আকারে প্রকাশ করা হলো। এবার যদি বলে সাইন থিটাকে ট্যান থিটার আকারে প্রকাশ করো, তাহলে সেক্ষেত্রে সাইন আর ট্যানের সরাসরি কোনো সূত্র নেই। যে যে সূত্র আছে আমরা সেগুলো পরপর সাজিয়ে করতে থাকি। যেমন সাইন থেকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 আছে, সেখান থেকে আমরা সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার করলাম, সেখানে কস স্কোয়ারটাকে আবার সেক করলাম, কারণ কস মানে 1/sec। তাহলে এবার সেক থেকে টেনে যাওয়ার রাস্তা আছে, তাহলে এবার সেক থেকে টেনে নিয়ে গেলাম, লসাগু করলাম, দিয়ে আমরা সবকিছু এবার টেনেতেই থাকলো, দিয়ে সাইন থিটা ইকুয়ালস টু টেনের ফর্মুলাতে বসালাম। এরকম এইভাবে করা যায়। আবার ট্যান থিটা ইকুয়ালস টু থেকেও যেতে পারি আমরা, যে ট্যান থিটা আকারে প্রকাশ করতে বলছি, আমরা সাইন থেকেও যেতে পারি বা ট্যান থেকেও গিয়ে যেতে পারি, যেভাবে খুশি যেতে পারি। কিন্তু আমাদের সাইন থিটাকে ট্যান থিটা আকারে প্রকাশ করছে বলছে, মানে হচ্ছে লাস্টে সাইন থিটা ইকুয়ালস টু যেন ট্যান থিটা আকারে থাকে। হ্যাঁ, যে সাইন থিটাকে প্রকাশ করতে বলছে মানে সাইন থিটা ইকুয়ালস টু হবে, ট্যান থিটা ইকুয়ালস টু দিয়ে কিন্তু হবে না। বোঝা গেল এটা। আরেকটা টাইপের অঙ্ক দেখি, সেটা হচ্ছে কট এ বলে দিয়েছে আমাদের কস এ এবং কোসেক এ বার করতে বলেছে। মানে হ্যাঁ, কট থিটাকে তার মানে কোসেকে কসের আকারে প্রকাশ করা যাবে, এরকম করে করতে হবে ফর্মুলা দিয়ে। না, আমরা ওইভাবে তো করতে পারি, কিন্তু যখন অনুপাত আকারে পুরো মান দেওয়া থাকবে, এখানে কোনো মান দেওয়া থাকছিল না, শুধু প্রকাশ করতে বলছিল। কিন্তু মান দেওয়া থাকলে আমরা এইভাবে প্রকাশ না করে, যে সূত্র খুঁজে খুঁজে প্রকাশ না করে একদম বেসিক ফর্মুলা দিয়ে করতে পারি। মানে হচ্ছে কট এ হচ্ছে 4/7.5, আমরা আগে পয়েন্ট থাকলে সেটাকে আগে ভগ্নাংশ, এরকম পূর্ণ সংখ্যা দুটো ভগ্নাংশ লব আর হরে এরকম ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে আমরা জানি কট এ কি হয়, ভূমি বাই লম্ব, তার মানে ওপরে এটা হচ্ছে এই যে কট কোসেক এগুলো বলেছিলাম কি ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো একটা অনুপাত। তার মানে হচ্ছে এই 8:15 যেটা, সেটা হচ্ছে ভূমি ইস্টু লম্ব হচ্ছে 8:15। আমরা আগে এমনি অনুপাতের অঙ্ক করেছিলাম যে দুই বন্ধুর বয়স অনুপাত 3:5। সেক্ষেত্রে আমরা বলতাম যে একজনের বয়স ধরি 3x আর একজনের 5x। আমরা তো এরকম করতাম না যে একজনের বয়স 3 একজনের বয়স 5 এরকম তো বলা যায় না। ঠিক সেই রকমই এখানে ভূমি বাই লম্ব যখন হচ্ছে, আমরা কিন্তু বলবো না যে তার মানে ভূমিটা হচ্ছে 8 লম্ব হচ্ছে 15। আমরা বলবো যে ভূমিটা হচ্ছে 8x আর লম্ব হচ্ছে 15x। এইভাবে আমরা কিন্তু যেটা বেরাবে বাই করে সেখান থেকে আমরা কিন্তু x ধরে ওটাকে ধরে নিতে হবে, কারণ এগুলো অনুপাত অঙ্ক আমরা এইভাবে করেইছি যে যদি 8:15 আছে তাহলে একটা 8x আর একটা 15x ধরতেই পারি। তাই সেটাই ধরেছি আমরা যে ভূমি হচ্ছে 8x আর হচ্ছে লম্ব হচ্ছে 15x। এবার আসছি অতিভুজ বার করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে অতিভুজ ওই লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করে পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ পাচ্ছি আমরা 17x। মানে আমাদের এরকম অনুপাতের অঙ্ক দেওয়া থাকলেই আমরা আগে দেখবো এই অনুপাত মানে এটা কিসের অনুপাত দেওয়া আছে। কট মানে ভূমি বাই লম্ব দেওয়া আছে, যদি কস থাকতো তাহলে ভূমি বাই অতিভুজ, এরকম যে অনুপাতে দেওয়া থাকবে সেখান থেকে আমরা সেইগুলোকে ধরে নিতে পারবো। এখানে ভূমি বাই লম্ব আছে মানে আমরা ভূমিটা ধরছি, লম্বটা ধরছি, অতিভুজটা তাহলে এখনো বাকি আছে, সেটা বার করে নেবো পিথাগোরাসে। যে কোনো দুটো দেওয়া থাকবে অনুপাত মানে যে কোনো দুটো ওখান থেকে আমরা বলতে পারবো, আর একটা পিথাগোরাস দিয়ে বার করে নিতে হবে। নেওয়ার পরে এবার যেটা বার করতে বলেছে আমি সেটা বার করবো। যদি কসে বার করতে বলে মানে ভূমি বাই অতিভুজ, ভূমি তো আমাদের এখানে 8x আর অতিভুজ এখানে 17x, তাহলে 8x/17x মানে 8/17 হচ্ছে কসে। এইভাবে আমাদের এই অঙ্কগুলো করবো। বইতে দেখি আর কি আছে এখানে 23.1-এ এখানে এই যে যেমন বলেছে cos θ = 7/25, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে cos θ tan θ cot θ cosec θ সমস্ত কিছু বার করতে, বাকি পাঁচটা যা আছে সব বার করতে। মোট 6টা অনুপাত আছে না, আমাদের একটা বলে দিয়েছে, বাকি 5টা বার করবো। এই ক্ষেত্রে ওই একই রকম যে cos θ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে ভূমিটা হচ্ছে 7x আর অতিভুজ হচ্ছে 25x। ওখান থেকে লম্ব বার করবো, সেখান থেকে আমাদের প্রতিটা অনুপাত মানে cos θ হলে বলে দিয়েছি, এবার sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই লম্বর জায়গায় লম্ব বসাবো, অতিভুজ বসাবো, x গুলো কেটে যাবে, দিয়ে অনুপাতটা অ্যান্সার হবে। cot θ = 2 বলেছে, এখানে তো বাই ফর্মে নেই। হ্যাঁ, বাই ফর্মে তো সবাইকে লেখা যায় 2/1, তার মানে ধরে নেবো তাহলে একটা কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা হচ্ছে 2x ধরবো আর হচ্ছে লম্বটাকে x ধরবো, 1x মানে x।
তারপরে হচ্ছে যে অতিভুজটা বার করে নিয়ে ট্যান থিটা সেক থিটা যা বলেছে সেগুলো বার করবো, দিয়ে আমাদের আবার প্রমাণ করতে বলেছে, মানগুলো যেগুলো বেরাবে সেইগুলো এখানে বাম পক্ষ ডান পক্ষ করে বসিয়ে দেখবো দুটো সমান হচ্ছে। কস থিটা ইকুয়ালস 0.6, আমরা তো বাই ফর্মে থাকলে অঙ্ক করতে পারি, পয়েন্ট থাকলে কি করবো, এটাকে ভগ্নাংশে নিয়ে যাব, 6/10 করবো, কাটাকুটি করবো, তারপরে আমরা যেমন করে বললাম এক্স ধরে কাজ করতে হয় সেভাবে করবো। এরপরে সাতের অঙ্কটা আমরা করে ফেলেছি, শুধু দেখা প্রমাণ যেটা করতে বলেছে সেইগুলো কিন্তু জাস্ট মান বসালে আমাদের ক্যালকুলেশন করলে বাম পক্ষ ডান পক্ষ করে চলে আসবে। আচ্ছা, এখানে ওই একই সাইন সি বলে দিয়েছে 2/3, তার মানে লম্ব 2x আর অতিভুজ আমরা 3x ধরবো, ওখান থেকে ভূমি বার করবো পিথাগোরাসের সূত্র দিয়ে এইগুলোর মান বার করে গুণ করবো। এখানে কতগুলো বলেছে এই বিবৃতিগুলো সত্য না মিথ্যা, এর ক্ষেত্রে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে বলেছে ট্যান এ, বলছে ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড় হয় কেন, তাহলে আগে জানতে হবে যে ট্যানের মান কি হয়। ট্যানে আমরা ফর্মুলাতে কি দেখেছিলাম, যে ট্যানের ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, একের থেকে ছোট বা বড় সেটার মানেটা কি, সেটার মানে হচ্ছে আমরা যদি 5/3 দেখি তাহলে এটা একের থেকে বড় হবে, আমরা তাই তো 1/2-3 দেখবো। একের থেকে বড় বা ছোট আমরা বুঝবো কি করে এমনিতে চোখে দেখে, সেটা হচ্ছে যদি লব দেখি বড় হচ্ছে হরের থেকে তাহলে সেটা একের থেকে বড়, আর যদি দেখি লব মানে উপরেটাকে লব বলে, লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সে একের থেকে ছোট। তাহলে এখানে আমরা এখানে আসছি যে ট্যান বলেছে একের থেকে বড় না ছোট হবে, সর্বদা একের থেকে বড় যদি হয় কিনা বা ছোট হয় কিনা দেখব। লম্ব বাই ভূমি, এখানে আমরা যদি এটা একের থেকে বড় হতে হয় তাহলে লম্বটাকে বড় হতে হবে, ভূমি ছোট হবে। তা আমাদের কোনো এরকম নিয়ম কি আছে যে লম্ব বড়ই হতে হয় সবসময় ভূমির থেকে, এরকম তো কোনো নিয়ম নেই। তাহলে সর্বদা কি লম্ব বড় হবে ভূমির থেকে, না তার তো কোনো কথা নেই, লম্ব ছোটও হতে পারে। যে এরকম আমি কোনো একটা ত্রিভুজ ভাবলাম যেখানে ভূমি বড়, বা কখনো এমন হতে পারে লম্ব বড় ভূমিটা ছোট। লম্ব ভূমি যে ফিক্সড হতে পারে না, সর্বদা একই হতে পারে না, বা যে সর্বদা বড় হবে এদের দুজনের মধ্যে সেটা আমাদের বলা যায় না। তার মানে এখানেও আমরা এটা বলতে পারি না যে ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড় হবে, এটাও বলা যায় না। সর্বদা কথাটার জন্য এটা মিথ্যা হয়ে গেল, একের থেকে বড় হতে পারে কিন্তু সর্বদা হবে না। আচ্ছা, কটের ক্ষেত্রে তাই একই ব্যাপার, যে সর্বদা একের থেকে বড় বা ছোট এরকম কিছু বলা যায় না। আচ্ছা, এবার বলছে থিটার একটি কোণ থিটার জন্য সাইন থিটা, মানে সাইনের মান কি 4/3 হতে পারে। যে 4/3 মানে সেটা কি বুঝলাম, একের থেকে বড়। তাহলে এটুকু আগে দেখি যে একের থেকে বড় হতে পারে কিনা। সাইন এমনিতে কি হয়, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এটা তো আমরা বলতে পারি যে অতিভুজ সবসময় ভূমি হোক বা লম্ব হোক সবার বড়, কারণ অতিভুজ সবসময় বড় হবে, ওই জন্য নামটা হচ্ছে অতিভুজ, লম্বের থেকেও বড় ভূমির থেকেও বড়। তার মানে সাইন থিটার ক্ষেত্রে এই যে লম্ব বাই অতিভুজ রয়েছে, নিচে হর সর্বদা বড় হবে। হর যদি সর্বদা বড় হয় তার মানে লব ছোট, হর বড়। লব যদি ছোট হয় তার মানে সেটা একের থেকে ছোট, তাহলে সাইন থিটার মান সবসময় একের থেকে ছোট হবে। একইভাবে এখানেও অতিভুজ যেখানে নিচে আছে সেখানেও তাই কসের মানটা সবসময় একের থেকে ছোট হবে। কিন্তু আমাদের এখানে যেটা এক্সাম্পলটা বলেছে, মানে প্রশ্ন বলেছে যে 4/3, 4 বড়, অতিভুজ বড় কখনো, অতিভুজ বলছি লম্ব কখনো বড় হবে না, অতিভুজ 3 হতে পারবে না, এরকম সেক্ষেত্রে আমরা বলবো সাইনের মান 4/3 হবে না। একইভাবে আমরা সেক দেখছি, সেকের ক্ষেত্রে হ্যাঁ অতিভুজ বড় উপরে থাকতেই পারে, 12 হতেই পারে বিটার কোণ মানের জন্য। আচ্ছা, আলফা বিটা গামা থিটা এগুলো সব এক একটা কোণের সিম্বল, চিহ্ন। আচ্ছা, কোসেক বিটা হচ্ছে 5/3, কোসেক 5/13 হতে পারে কিনা। কোসেক মানে আমরা অতিভুজ বাই লম্ব জানি, তার মানে অতিভুজ 5 হবে, লম্ব 13 হবে, এটা কখনো হতে পারে? অতিভুজ তো কখনো 5 মানে ছোট হবে না, তাহলে এটাও হতে পারে না। আচ্ছা, একটি কোণ থিটার কোণ মানে জন্য 3/5 হতে পারে কিনা, এটা নিজেরা বুঝে নাও এতগুলো বলার পরে। বাস, ফার্স্ট চ্যাপ্টারটা তাহলে হলো। এবার আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে 23.2টা, এটা ভীষণ সোজা, জাস্ট আমরা ছবি এঁকে বা মানবসী কাজ হবে। বলছে একটি বাড়ির জানালাতে একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। একটা এরকম দেওয়াল রাখবো, দিয়ে এরকম মইটা 60 ডিগ্রিতে অ্যাঙ্গেল করা আছে, তার মানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। ওই মাটি আর বাড়িটা 90 ডিগ্রিতে আছে, আর মইটা অতিভুজ হিসেবে থাকছে। তাহলে মইটা হচ্ছে 2√3 বলে দিয়েছে লম্বা হলে, ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। তার মানে আমাদের কি বার করতে বলেছে, আমরা যেমন একটা যে কোনো ত্রিভুজ নিয়ে ভাবি না,
যে কোনো একটা ত্রিভুজে ধরলাম যে এইটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মাটিটা, এখানে হচ্ছে মইটা রাখা হয়েছে। তার মানে আমরা মইয়ের দৈর্ঘ্য বার করেছে, আর বলছে মাটি থেকে এটা কত উঁচুতে রয়েছে সেটা বার করতে বলেছে, মানে লম্ব বার করতে বলেছে। লম্বটা বার করলেই হচ্ছে আমাদের উচ্চতা পেয়ে যাবো। তাহলে অতিভুজ দেওয়া আছে, আর বলেছে মাটির সাথে কত অ্যাঙ্গেল করেছে সেটাও বলে আছে, মানে এই থিটা বলে দিয়েছে। আমরা জাস্ট বার করবো হচ্ছে লম্ব আর অতিভুজ দেওয়া আছে, কারণ লম্ব আর অতিভুজ দিয়ে আমাদের কি ফর্মুলা হয় ভাবতে হবে, সেটা হচ্ছে সাইন হয়। এইভাবে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। হ্যাঁ, যে অতিভুজ দেওয়া আছে, কি দেওয়া আছে আর কি বার করতে হবে। আমরা তো ওই সাইন কস সেক সব বার করবো না, আমরা জাস্ট কি বলেছি, অতিভুজ বলে দেওয়া আছে, লম্বটা বার করতে হবে আর কোনটা বলে দেওয়া আছে। তাহলে লম্ব আর অতিভুজ দিয়ে সাইনের ফর্মুলা হয়, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই, মানে যদি ছবি আঁকি এবিসি এরকম করে লিখে দেবো, মান বসাবো, যেটা মান বার করতে হবে সেটা বেরিয়ে যাবে। সাইন 60 ইকুয়ালস টু দিয়ে কাজ করতে হবে, তাহলে সাইন 60 ভ্যালুটা বসাবো, √3/2 ইকুয়ালস টু লম্বর এক্স জানি না বাই 2√3, ওখান থেকে এক্স এর মান বার করবো। একইভাবে এগুলো সব পরপর করতে থাকা হবে, না পারলে পরে দেখা হবে। কিন্তু এইগুলো যদি কোনো অসুবিধা হয়, কিন্তু এই মানগুলো কোনো অসুবিধা থাকার কথা না, ভীষণ সোজা। এখান থেকে একটা অঙ্ক আসে 3 নম্বরে, সেটা হচ্ছে জাস্ট মানগুলোকে আমরা বসাবো, দিয়ে সিম্পলিফাই করব, সরল করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো চলে আসে। করণীয় কিছু থাকতে পারে, যে এখানে কিছু রুট দিয়ে থাকবে, সেইগুলো খুব করণীয়সন করে হোক, যেভাবে হোক অঙ্কগুলো কিন্তু খুব সোজা। আর যেমন এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, তার মানে কিন্তু এটা সাইন 45 এর মানটা বসিয়ে তাকে হোল স্কোয়ার করতে হবে, মানে স্কোয়ার যেগুলো আছে সেক্ষেত্রে মান বসিয়ে তার স্কোয়ার করতে হবে। তো এরকম মান বসাবো, আর আমরা এখানে দেখাই যে বলে যেগুলো বলেছে বাম পক্ষ ডান পক্ষ করে মান দুটোকে ইকুয়াল দেখাবো। π/4 π/3, মানে এটা পাইয়ের জায়গায় 180 বসিয়ে আমরা ডিগ্রিতে নিয়ে চলে গিয়ে দেখতে পারি। এখানে এক্স এর মান বসাবার পরে এক্স এর মান বসাতে বলেছে। 9 10 এগুলো আমাদের ছবি এঁকে করে নিলে বোঝা